হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো এবং পড়াশোনায় প্রচণ্ড ব্যস্ত আছো। তো চলে এসেছি আজকে আমরা সেকেন্ড প্র্যাকটিস ক্লাস নিয়ে। চলে আসি ডাইরেক্ট অঙ্কে। কোনো রকম কোনো কথা বলার কোনো দরকার নেই, কারণ তোমাদের আগের দিন মানে কালকেই সব আমি বলে দিয়েছি যে কী হচ্ছে না হচ্ছে। জয়েন করে নেবে আমাদের টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে? আরপি ম্যাথস গুরুকুল টেলিগ্রাম গ্রুপে। আমাদের অ্যাপসেও তোমরা জয়েন করে নিতে পারো, সেখানেও তোমাদের জন্য পিডিএফ নোটস এবং মক টেস্টে অ্যারেঞ্জ করা হচ্ছে। ওকে, তো চলো আমরা চলে আসি ডাইরেক্ট প্রশ্নে। প্রথম প্রশ্নে কী বলা হয়েছে? বলেছে এক নির্দিষ্ট পরিমাণ টাকা 4 বছরের সুদে আসলে 1.2 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? এক লাইনে আনসার হবে। দেখো, সুদে আসলে 1.2 গুণ হয়, এই কথাটা মানে কি? তারপরে যদি 1 টাকা আমি রাখি তাহলে সেটা হচ্ছে 1.2। 1 টাকা যদি আমি রাখি ব্যাংকে প্রিন্সিপাল, সেটা সুদের মূল্যে মানে হচ্ছে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে কত? 1.2। এটাকে আমি বলতে পারি যে 1-এর জায়গায় যদি আমি 100 লিখি, এখানে যদি 100 গুণ করি তাহলে এটাকে 100 গুণ করলে হবে 120 টাকা। বলবো তো একদম ঠিক। তাহলে আমি 100 টাকা রাখলে আমি 120 টাকা অ্যামাউন্ট পাচ্ছি। তাহলে এখানে ইন্টারেস্ট কত পাচ্ছি দাদা? 120 মাইনাস 100 মানে 20। আর দেখো, এই 20 যে ইন্টারেস্ট পাচ্ছি সেটা 100-র ওপর পাচ্ছি না, তাই 100-র ওপর কোনো কিছু মানেই বলতে পারি কি 20% পাচ্ছি। বলবো একদম ঠিক। তাহলে 20% আমি পাচ্ছি কত বছরে? 4 বছরে। আর আমি জানি সিম্পল ইন্টারেস্টে প্রত্যেক বছর আমি সেম ইন্টারেস্ট পাই। তাহলে এই 4 বছরে আমি 20 টাকা ইন্টারেস্ট পাই 100 টাকার ওপরে, তাহলে 1 বছরে আমি কত পাবো? 4, তার মানে হচ্ছে 5% আমি প্রতি বছরে ইন্টারেস্ট পাবো। তাহলে বার্ষিক সুদের হার কত? 5%। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর এই যে কনসেপ্টটা লাগালাম, এই কনসেপ্টটা কিন্তু এসআই পার্সেন্টেরই কনসেপ্ট ছিল, মাথায় আছে তো? যে 4 বছরে 20% মানে হচ্ছে এসআই পার্সেন্টেজ, আর তাকে যদি আমি টাইম দিয়ে ভাগ করে দিই তাহলেই হয়ে যাবে রেট অফ ইন্টারেস্ট। ইজ ইট ক্লিয়ার? বলবো একদম জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্নে কী বলা হয়েছে না, এ, বি এবং সি একটি যৌথ ব্যবসায় অংশীদার, মানে একটা অংশীদারি কারবারের প্রশ্ন, এবং যেখানে বলা হয়েছে এ মোট মূলধনের 1/3 দিচ্ছে। মানে টোটাল যদি আমি দেখি যে 3 টাকা হচ্ছে টোটাল ব্যবসায় নিয়োগ হচ্ছে, তার মধ্যে এর ভাগ হচ্ছে কত? 1 টাকা। তাহলে 3 টাকার মধ্যে যদি এ 1 টাকা দিয়ে দেয়, বাকি পড়ে আছে কত? 2 টাকা। ওকে, এবার বলা হয়েছে যে এবার দেখো এই লাইনটা পড়ো, যে বি ও সি বাকি মূলধন 2:3 অনুপাতে ভাগ করে। ওকে, তাহলে বাকি মানে 2 মূলধনটার মধ্যে 2-এর মধ্যে বি আর বি এর ভাগ কত না আমি দেখতে পাচ্ছি 2:3, মানে বলবো যে বি এর ভাগ হচ্ছে দাদা 2-এর মধ্যে 2 × 2-5, হ্যাঁ কি না? বলবো একদম ঠিক। তাহলে সি এর ভাগ কত না দাদা? এখানে 2-এর মধ্যে সি এর ভাগ হচ্ছে 2 × 3-5, একদম ঠিক। তাহলে এখানে আমি পেয়ে গেলাম কি? A:B:C, মানে এ বি সি এর মূলধনের অনুপাত, ইনভেস্টমেন্ট রেশিও। তাহলে এবার তো আমি দেখতে পাচ্ছি এখানে ফ্র্যাকশন আছে, যেটা ফ্র্যাকশন থেকে আমি সরল রেশিওতে কী করে ট্রান্সফার করবো না, এই 5 দিয়ে সবাইকে গুণ করে দেবো, তাই তো? তাহলে 5 দিয়ে সবাইকে গুণ করে দিলে 1 × 5 5 হয়ে যাবে, এখানে 5 ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে 4, আর এখানে 3 × 2 হয়ে যাবে 6। তাহলে 5:4:6 হয়ে গেল কি ইনভেস্টমেন্ট রেশিও। আর যেহেতু এখানে টাইম কনস্ট্যান্ট, মানে সবার ক্ষেত্রেই 1 বছর পরের গল্প, তাই জন্য এখানে যা হবে ইনভেস্টমেন্ট রেশিও তাই হবে প্রফিট রেশিও। এটা আমি আগেই বলেছি, আর বলার দরকার নেই। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার প্রফিট রেশিও। এবার দেখা গেল যে এবার এই লাইনটা আরেকবার পড়ো, যে এ মোট মূলধনের 1/3 দেয় এবং লাভের 1/4 পায়। তাহলে টোটাল যে লাভ হলো তার 1/4 পেলো কে না? এ পেলো। তাহলে এ যদি 1/4 পায়, তাহলে বাকি পড়ে আছে কত না? বি আর সি এর জন্য পড়ে আছে 3/4, হ্যাঁ কি না? 1/4 তো এ পেয়ে গেছে, তাহলে বাকি কত পড়ে আছে? লাভের ভাগ 3/4 পড়ে আছে। এবার এই 3/4 মধ্যে বি এর ভাগ কত? আমি তো দেখতে পাচ্ছি লাভ্যাংশ রেশিও হচ্ছে 3:4:6, তাহলে বি এর ভাগ হচ্ছে কত না? 3/4 × 4-এর কত? 5 + 4 + 6 মানে হচ্ছে কত? 15। তাহলে 4-এর 15, তাহলে এটা হচ্ছে বি এর ভাগ, বি এর প্রফিট, বি এর প্রফিট। তাহলে আমার নির্ণয় করতে বলেছে বি কত শতাংশ লাভ পায়, তাহলে আমার পার্সেন্টেজ নির্ণয় করতে হবে। তাহলে ইন্টু কত? 100, বেশ গল্প শেষ। তাহলে দেখো 4 4 ক্যান্সেল হয়ে গেল, 3 5 15, 5 20 100। তাহলে বি 20% প্রফিট পেয়েছে। খুব অসাধারণ একটি প্রশ্ন, 4-5টা স্টার দিয়ে রাখো, ঠিক আছে? পরীক্ষায় পড়লে কিন্তু মাথা খারাপ করে দিতে পারে এরকম প্রশ্ন। ওকে, নেক্সট প্রশ্ন বলছে একটি চৌবাচ্চা এ এবং বি নল দ্বারা যথাক্রমে 12 মিনিটে এবং 15 মিনিটে পূর্ণ হয়। খুব ভালো কথা। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ আর বি নল দ্বারা 12 মিনিট এবং 15 মিনিটে কী হচ্ছে? একটা চৌবাচ্চা পূর্ণ হতে পারে। এটা দুজনে প্লাস চিহ্ন কেন দিলাম? কারণ এই নলগুলো ভর্তি করে। ওকে,
অপর একটা নল সি পূর্ণ চৌবাচ্চা 6 মিনিটে খালি করতে পারে। খুব ভালো কথা। তাহলে যে খালি করছে তাকে আমি মাইনাস সাইন ডিনোট করব। সে কী করছে, 6 মিনিটে পুরো খালি করে দিচ্ছে। তাহলে যখন আমি টাইম পেয়ে গেছি এদের, যদি আমি এলসিএম করি তাহলে এলসিএম করলে এটা পাবো, সেটা হচ্ছে কি না পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাহলে 12, 15, 6 এলসিএম কত, 60। তাহলে 60 হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। এই 60 এ 12 মিনিটে ভর্তি করছে, তাহলে এর এফিসিয়েন্সি কত, 60/12 5। বির এফিসিয়েন্সি হচ্ছে 60/15 4, আর 60/6 10 হচ্ছে সি এর এফিসিয়েন্সি। তার মানে এটা মাইনাস হবে, কারণ হচ্ছে খালি করে। বোঝা গেল? বললো প্রথমে এ ও বি নল দুটো 5 মিনিট খোলা থাকার পর সি নলটি খোলা হলো। এই লাইনটা কিন্তু ভালো করে পড়বে, যেখানে প্রথমে কী বলা হলো, এ আর বি নলকে 5 মিনিট খোলা হলো আগে, তারপরে কিন্তু এ বি নলকে বন্ধ করে দেওয়া হয়নি, তারপরে এ বি নল চলছে, তার সঙ্গে সি নলকেও খোলা হয়েছে। তাহলে প্রথম যে 5 মিনিট, সেই 5 মিনিটে এ 5 ইউনিট আর বি 4 ইউনিট ভর্তি করেছে। টোটাল কত ভর্তি হয়েছে, প্লাস 4 9 ইউনিট ভর্তি হয়েছে 1 মিনিটে। 5 মিনিট খোলা ছিল, তাহলে ইন্টু 5 মানে 45 ইউনিট ভর্তি হয়েছে। ওকে, এর পরের মিনিট থেকে আমি কি দেখতে পাচ্ছি যে এ ও বি নল দুটো খোলা আছে এবং তার সঙ্গে সি নলও খোলা হয়েছে। তাহলে সি নলের এর পরে থেকে কী করছে না 5 আর 4 এরা ভর্তি করছে, কিন্তু এর 10 খালি করছে। তার মানে আলটিমেট এর পর থেকে ট্যাঙ্কটা কী হচ্ছে, খালি হওয়া শুরু করছে। যখনই 3টে নল একসঙ্গে চালু আছে, এ 5 ভর্তি করলো, এ 4 ভর্তি করলো, মানে 9 ভর্তি হলো, কিন্তু এ 10 খালি করে দিল। তাহলে প্রত্যেক মিনিটে 1 ইউনিট করে কী হচ্ছে, খালি হচ্ছে। প্রত্যেক মিনিটে 1 ইউনিট করে খালি হচ্ছে। তাহলে এই যে 45 ইউনিট ভর্তি হলো, সেটা এবার খালি হতে থাকবে। তাহলে কতক্ষণে খালি হবে, প্রত্যেক মিনিটে 1 ইউনিট খালি হচ্ছে, তাহলে 45/1, 45 মিনিটে পুরো ট্যাঙ্কটি খালি হয়ে যাবে। বোঝা গেল? বলবো দেখো সুন্দর বোঝা গেছে, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, 200 থেকে 800-এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যেগুলো 5 এবং 7 উভয় দ্বারা বিভাজ্য? তাহলে কোনো একটা সংখ্যা 5 দিয়ে বিভাজ্য, কোনো একটা সংখ্যা 7 দিয়ে বিভাজ্য, তার মানে সেই সংখ্যাটা অবশ্যই 5 × 7 35 দিয়ে অবশ্যই বিভাজ্য হবে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, তাহলে কোনো একটা সংখ্যা 35 দিয়ে বিভাজ্য, তাহলে সংখ্যাটার যদি 35 দিয়ে বিভাজ্য হয়, তাহলে 35-এর ডিভিসিবিলিটি আমার চেক করতে হবে। তাহলে বলো তো 200-র 35-এর ডিভিসিবিলিটি বলতে আমি জানি না, কিন্তু 200-র কাছাকাছি মানে 200-র ঠিক পরবর্তী কোন সংখ্যাটা 35 দিয়ে ভাগ যায়? কিন্তু 35-এর নাম তো আমি জানি। 35কে যদি আমি 2 বার গুণ করি তাহলে 70 হয়, তাহলে যদি 6 বার গুণ করি তাহলে কত হবে, 210 হবে। এই তো 35 × 6 করলে 210 হয়। এবার 800-র ঠিক আগের সংখ্যা যেটা 35 দিয়ে পুরোপুরি ভাগ যায়, সেটা কী হবে? তাহলে একবার 800কে ভাগ করে দেখে নিই 35 দিয়ে। তাহলে 35 2 70, এখানে 100, তাহলে 35 2 আবার 70, তাহলে কত আছে 30। তাহলে 800 - 30 যে সংখ্যাটা হবে সেটা 35 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, মানে 770। তাহলে 770 কতবার গুণ করলে 35কে, না 22 গুণ করলে হলো। তাহলে 35 × 22 গুণ করে হয়ে গেল কত, 770। তাহলে এই পেয়ে গেলাম লাস্ট নাম্বার, আর এটা হচ্ছে ফার্স্ট নাম্বার। তাহলে আমি যখনই তোমায় বলেছি যে এই ধরনের প্রশ্ন আসবে, তোমরা ডাইরেক্ট বলতে পারবে যে এদের মধ্যে কতগুলো সংখ্যা আছে, তাই এদের ডিফারেন্স করবো 770 - 210 বাই যেটা দিয়ে ভাগ করছি 35 + 1, এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা। এছাড়াও আমি এখানে আরও সহজেই প্রশ্নটা আনসার করতে পারি যদি আমি এই জায়গাটা শুধু দেখি। দেখো এখানে 22 গুণ, এখানে 6 গুণ, তাহলে এই 22 আর 6 যদি ডিফারেন্স করে নাও, 22 আর 6 ডিফারেন্স কত, 16, +1 করলে আমি ডাইরেক্ট আনসার পেয়ে যাবো। তাহলে 16 + 1 17 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, এটা করলেও আনসার পাবো। আর 770 - 210 বাই 35 +1 করলেও আমার একই আনসার পাবো। তাহলে দুটোই হচ্ছে প্রসেস, যেটা তোমার মনে হবে তুমি সেটা করবে। এটা কিন্তু তোমার এটা করার জন্য তোমাকে এই 35 কত গুণ আর কত গুণ এটা বের করে নিতে হবে। আর এটা করার জন্য তুমি ডাইরেক্ট যদি বুঝে যাও যে এটা কোনটা ফার্স্ট আর কোনটা লাস্ট, সেটার ক্ষেত্রে এই ফর্মুলাটা উপযোগী। ওকে, নেক্সট প্রশ্ন বলছে, এক নির্দিষ্ট গতিতে একটি ট্রেন 9 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। খুব ভালো কথা। 21 সেকেন্ডে 180 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে, তাই ট্রেনটি দীর্ঘ কত হবে? তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তোমরা অনেক রকমের ফর্মুলা ইউজ করো। তোমরা এখানে দুটো সাইডে স্পিড ইকুয়াল করে ইকুয়েশন বানাও, এসব কিছু করার দরকার নেই। এই 4টে যে তোমার কাছে ব্রহ্মাস্ত্র আছে না, 4টে অপশান, এরা কিন্তু কাজে লাগাও। ঠিক আছে, বলেছে একটি নির্দিষ্ট গতিতে একটি ট্রেন 9 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। তাহলে ট্রেন যখন খুঁটি অতিক্রম করছে, ট্রেন তখন কী করছে, নিজের দৈর্ঘ্যই যাচ্ছে। তাহলে এই 4টে অপশানের কি ট্রেনের দৈর্ঘ্যই বলা আছে, তাহলে অবশ্যই যেটা আনসার হবে সেটা 9 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। ঠিক আছে, তাহলে বলো তো 120 9 দিয়ে ভাগ যায় না, 150 9 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে আমি প্রথমেই দেখতে পাচ্ছি 120 150 এলিমিনেট হয়ে গেল। 90
ভাগ যাচ্ছে, তাহলে 90কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 10, তাহলে 10 মিটার পার সেকেন্ড হয়ে যাবে কি ট্রেনের গতিবেগ এক্ষেত্রে। আর 135কে 9 দিয়ে ভাগ করলে কত হবে 15, তাহলে 15 মিটার পার সেকেন্ড হয়ে যাবে কি ট্রেনের গতিবেগ। তাহলে আইদার 10 মিটার পার সেকেন্ড হবে অথবা 15 মিটার পার সেকেন্ড হবে। এবার ট্রেন যখন কোনো একটা সেতু অতিক্রম করবে তখন সে নিজের দৈর্ঘ্য যাবে প্লাস সেতুর দৈর্ঘ্য যাবে। সেতুর দৈর্ঘ্য দেখতে পাচ্ছি 180, তাহলে 180-র সঙ্গে 90 যোগ করি তাহলে হবে 270, তাহলে 270কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে কি 21 সেকেন্ড হয়? হয় না তো, 27 সেকেন্ড হয়। তার মানে এটা আনসার হতে পারে না। ঠিক আছে, আনসার কী হয়ে গেল? অপশান সি কারেক্ট আনসার। তাহলে বোঝা গেল কত সহজেই প্রশ্ন আনসার করতে পারি। তোমার যদি মনে হয় না স্যার আপনি দাদা আপনি এটা বললেন সেটা আমার মনে ঠিক পছন্দ হলো না, আপনি তো এটা দিয়ে চেক করে দেখালেন না যে 135 দিয়ে হচ্ছে কি না, দেখিয়ে দিচ্ছি। 180 প্লাস 135 করলে কত হবে দাদা? 180 প্লাস 130 মানে 210, 215, হ্যাঁ কি না? একদম ঠিক। এবার 215কে যদি আমি 15 দিয়ে কত দিয়ে ভাগ করবো? অবশ্যই 15 দিয়ে। এখানে সরি এখানে 315, 315কে 15 দিয়ে ভাগ করি, 15 দিয়ে কত 30, 15 1 15 হলো 21, বলবো একদম ঠিক। তাহলে বোঝা গেল কত সহজেই প্রশ্নের আনসার হতে পারে। তাহলে কোনো রকমভাবে অঙ্ক করার কোনো দরকার নেই এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে। 4টে অপশান তোমাদের ব্রহ্মাস্ত্রকে ইউজ করবে। ঠিক আছে, অপশান দিয়ে কীভাবে তোমার খেলতে হয়, কীভাবে খেলা করতে হয় সেটাই আমি তোমাদের শেখাবো। ঠিক আছে, এখানেই কিন্তু অ্যাকচুয়াল ম্যাথ পরীক্ষায় এই 4টে অপশান দিয়েছে এই কারণেই, তাই তোমরা এই অপশানগুলো নিয়ে খেলতে পারো। ওকে, দেখো নেক্সট প্রশ্ন। দেখো এই প্রশ্নটা কী বলা আছে না, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 8,000 টাকা 9261 টাকা হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি প্রিন্সিপাল বলা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি অ্যামাউন্ট বলা হয়েছে। ওকে, তাহলে এই প্রশ্নটায় একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এখানে যে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করা হচ্ছে সেটা অর্ধবার্ষিকী করা হচ্ছে, বা বলা যেতে পারে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। এটা এখানে মানে লেখাটা আমার লেখা হয়নি। ঠিক আছে, এটা কম্পাউন্ডেড হাফ ইয়ারলি হবে। তাহলে যখনই কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে হচ্ছে প্রত্যেক 6 মাস অন্তর আমি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করছি, তাহলে যে বছরে 10% আমার চক্রবৃদ্ধি সুদ হয়, তাহলে হাফ ইয়ারলি গল্পতে কী হয়ে যাবে না, হাফ ইয়ারলিতে গল্প এটা 10কে 2 দিয়ে ভাগ করতে হবে। যদি আমি বার্ষিক 10% হারে সুদ ক্যালকুলেট করি তাহলে অর্ধবার্ষিক হারে কী হবে 10/2, মানে প্রত্যেক 6 মাসে আমি 5% হারে কী পাবো, সুদ পাবো। হ্যাঁ কি না, একদম ঠিক। এবার দেখো এই 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কী বলে, যখনই ধরনের প্রশ্ন থাকবে যেখানে আমি প্রিন্সিপাল দেখতে পাবো বলা হয়েছে, এখানে অ্যামাউন্ট বলা হয়েছে, সেখানে আমায় কী করে নিতে হবে না, এই যে রেট অফ ইন্টারেস্ট সেটাকে আমার ফ্র্যাকশন ভ্যালু নির্ণয় করতে হবে। 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত দাদা? 1/20। তার মানে 20 টাকা রাখলে আমি 6 মাসে 1 টাকা সুদ পাই। 20 টাকা ব্যাংকে রাখলে আমি 6 মাসে 1 টাকা সুদ পাই। তাহলে সুদ আর আসল মিলে কত হয়ে যাবে দাদা? সুদ আর আসল মিলে হয়ে যাবে 21/20। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে 20 টাকা রাখলে আমি 21 টাকা পাচ্ছি 1 বছরে। তাহলে যখন আমার সময় 1 বছর না 6 মাসে বা একটা টার্মে, ঠিক আছে, তাহলে আমার যত 6 মাস করে যাবে প্রত্যেক 6 মাসে আমার টাকাটা প্রত্যেক 6 মাসে আমার টাকাটা কী হবে 21-এর 20 গুণ হবে। 21-এর 20 গুণ হবে প্রত্যেক 6 মাসে আমার টাকা। ওকে, তাহলে 21-এর 20 গুণ যদি হতে থাকে তাহলে নেক্সট 6 মাস পরে আমার টাকাটা কী হবে 21-এর 20 ইন্টু 21-এর 20 গুণ হবে, মানে 21-এর 20 হোল স্কোয়ার হবে। তারপরে আরও 6 মাস পরে কী হয়ে যাবে 21/20 হোল কিউব হয়ে যাবে। হ্যাঁ কি না বলবো, একদম ঠিক। তো এরকমভাবে আমার টাকা কী হয়ে যাবে ক্রমশ বাড়তে থাকবে, ক্রমশ ফোল্ড হতে থাকবে, এবং এরই কোনো একটা ভ্যালু হচ্ছে এই 9261/8000। ঠিক আছে, তাহলে যখনই আমি এই ধরনের প্রশ্ন দেখব তাহলে আমার কাজ কী হবে না, এখান থেকে এ আর পি এর ভ্যালু কী বলা আছে সেটাকে নির্ণয় করে নেওয়া, মানে 9261/8000 লিখে নেওয়া। এবার আমাকে ভেবে নিতে হবে যে এই 9261 আর 8000-এর মধ্যে কোনো 21/20 কোনো একটা পাওয়ার লুকিয়ে আছে। তাহলে আমি দেখেই বুঝতে পারছি যে 8000 হচ্ছে কিসের কিউব না 20-এর কিউব। তার মানে অবশ্যই 9261 তো আমার 21-এর কিউবই হবে, কারণ এর মধ্যে গ্যাপ খুব কম। তাহলে আমি বলতে পারি এটাকে 21/20 হোল কিউব। তার মানে 1 বছরের টাকা কী হচ্ছে 21-এর 20 গুণ হচ্ছে। তার মানে এখানে 1 বছর না, একটা টার্মে, কারণ এখানে হাফ ইয়ারলির গল্প আছে। তাহলে এখানে 3টে টার্ম, আমাকে 3টে টার্ম টাকা রাখতে হচ্ছে, তবে আমার টাকাটা 9261/8000 হচ্ছে। তাহলে 3টে টার্ম মানে প্রত্যেক 6 মাসে একটা টার্ম হয়। তাহলে 3টে টার্মে কত বছর হবে না 6 মাস প্লাস 6 মাস প্লাস 6 মাস, তার মানে টোটাল 18 মাস, মানে 1.5 ইয়ার হয়ে যাবে।
তাহলে 1.5 আমার টাকাটা রাখতে হবে, তবে গিয়ে আমি কী পাবো না 9261 বা 9261 টাকা অ্যামাউন্ট পাবো। ওকে, 8000 টাকায়। নেক্সট প্রশ্ন দেখো, বলছে একটি পরীক্ষায় 70% ছাত্র ইংরেজিতে পাশ করে, 65% অঙ্কে পাশ করে, আর 27% উভয় বিষয়ে ফেল করে। ঠিক আছে, তাহলে এখানে ফেলের গল্প বলা হয়েছে। তাহলে যখন এই ধরনের কনসেপ্ট থাকবে যে এখানে পাস আছে, এখানেও পাস আছে, কিন্তু এখানে উভয় বিষয়ে ফেল, তাহলে এই উভয় বিষয়ে ফেল ব্যাপারটা কীরকম ডিনোট করে? ধরো এই হচ্ছে একটা টোটাল জায়গা, এই জায়গার মধ্যে সব ছাত্র বসে আছে। এবার এখানে কিছু জন হচ্ছে দেখতে পাচ্ছি ইংরেজিতে পাশ করেছে, আর এই গোলগুলো দিকে আমি পাশের ছাত্রগুলোকে গোলের মধ্যে ঢুকিয়ে দিলাম। কিছুজন ইংরেজিতে পাস করেছে, কিছুজন আমি দেখতে পাচ্ছি অঙ্কে পাস করেছে, ম্যাথে পাস করেছে, আর এই বাকি জায়গায় এখানে যারা বসে আছে তারা সবাই হচ্ছে ফেল, যেটা হচ্ছে 27%। তাহলে এই গোলগুলোর মধ্যে টোটাল কত লোক আছে বা কত ছাত্র আছে? আমি বলবো যে টোটাল যদি 100 জন আমার ছাত্র থাকে, তার মধ্যে 27 জন আমি দেখতে পাচ্ছি উভয় বিষয়ে ফেল, মানে এই ঘরের বাইরে বসে আছে। তাহলে পাস করেছে কতজন? ঠিক আছে, টোটাল পাস কত না 100 - 27, তাহলে 100 - 27 করলে কত হবে? আমি বলবো 73 হয়ে যাবে। তাহলে 73% আমি টোটাল পাস দেখতে পাচ্ছি, 73%, মানে এই দুটো গোলের মধ্যে এই গোলটা আর এই গোলটার মিলিয়ে টোটাল 73% আছে। কিন্তু দুঃখের বিষয় দেখতে পাচ্ছি যে আমি শুধু ইংরেজিতে দেখতে পাচ্ছি 70%, আবার দেখতে পাচ্ছি যে অঙ্কে দেখতে পাচ্ছি 65%। তার মানে এই যে জায়গাটায় এমন কিছু লোক বসে আছে যারা ইংরেজিতেও পাশ করেছে এবং অঙ্কেও পাশ করেছে। তাহলে এই জায়গায় কতজন আছে? ঠিক আছে, সেটা নির্ণয় করতে হবে আমাকে। ধরে নিলাম যে এই জায়গাটায় X% লোক বসে আছে। তাহলে শুধু ইংলিশে কতজন পাশ করেছে না 70 - X, এত পার্সেন্ট লোক পাশ করেছে শুধু ইংরেজিতে। শুধু অঙ্কে পাশ করেছে, আর নির্ণয় করার দরকার নেই। যখন আমি শুধু ইংরেজি পেয়ে গেলাম মানে কি আমি এই জায়গাটা পেয়ে গেলাম। তাহলে এই জায়গাটা যখন পেয়ে গেলাম, বাকি এই যে পুরো গোলটা যেটা অঙ্কের গোল, সেটা হচ্ছে অঙ্কের জন্যই রেখে দিলাম। তাহলে আমি যখন টোটাল পাস নির্ণয় করব সেটা আমি ডাইরেক্ট বলে দেবো যে 70 - X একবার যে কোনো একটা থেকে, আইদার ম্যাথস থেকে অথবা ইংলিশ থেকে, এই উভয় বিষয়ে পাসকে তুমি কী করলে? বিয়োগ করলে। তাহলে 70 - Xও করতে পারো বা 65 - Xও করতে পারো। তাহলে 65 - X করলে তার সঙ্গে 70 যোগ করবো টোটাল পাস নির্ণয় করার জন্য, অথবা 70 - X করলে তার সঙ্গে 65 যোগ করে দেবো। এটা হচ্ছে টোটাল পাস। আর টোটাল পাস আমি দেখতে পাচ্ছি এখানে কত? 73%। দ্যাটস ইট, গল্প শেষ। বোঝা গেল? তাহলে এখান থেকে আমি পেয়ে যাব যে X% মানে কতজন উভয় বিষয়ে পাশ করেছে, 73 - 65 করলে কত হয়? 73 - 65 করলে হচ্ছে 8, আর 70 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 70 থেকে 8 বিয়োগ করলে হয়ে যাবে 62। তাহলে 62% হচ্ছে আমার কী হচ্ছে না উভয় বিষয়ে পাশ করেছে। বলছে 248 জন ছাত্র উভয় বিষয়ে পাশ করেছে, মানে 62%-এর ভ্যালু কত দাদা? 248। ইজ নট ইট বলো, একদম ঠিক। তাহলে কত গুণ করলে দাদা? এখানে দেখতে পাচ্ছি 4 গুণ করলে। তাহলে নির্ণয় করতে হবে আমার কি? মোট ছাত্র সংখ্যা কত? 100%। তাহলে 100%-এর ভ্যালু কত হবে দাদা? মানে 100%কেও 4 গুণ করে দিই, তার মানে 400 হয়ে যাবে টোটাল ছাত্র সংখ্যা। ইজ ইট ক্লিয়ার বলো? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। তাহলে বোঝা গেল কীভাবে এই ধরনের প্রশ্নের সলিউশন খুব তাড়াতাড়ি করতে হবে। এটা তোমাদের ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝালাম, তোমরা ডাইরেক্ট আনসার করবে। আরেকবার বলে দিই, যখনই এরকম প্রশ্ন দেখবো আমি ডাইরেক্ট বলবো দাদা এখানে আমার গল্প হচ্ছে এরকম যে আমি 70% দেখতে পাচ্ছি ছাত্র ইংরেজিতে পাস, 65% অঙ্কে পাস, তার উভয় বিষয়ে কিছুজন পাস আছে, 27% উভয় বিষয়ে ফেল করেছে। টোটাল পাস কত না আমি বলতে পারবো 100 - 27, অ্যান্ড দ্যাট ইজ কত? 73। তাহলে 73 হচ্ছে টোটাল পাস। তা আমি 70%-এর মধ্যে কিছুজন লুকিয়ে যারা উভয় বিষয়ে পাস করেছে, তাহলে 70 - X করলে শুধু ইংরেজির পাস পেয়ে যাব, তার সঙ্গে অঙ্কের পাস মানে 65 যোগ করলে হয়ে যাবে 73-র সঙ্গে সমান। তাহলে সেখান থেকে আমি এক্সের ভ্যালু ডাইরেক্ট পেয়ে যাবো কত? 62। ইজ ইট ক্লিয়ার বলো? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন বলছে এটি ক্যাম্পে 120 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল, 5 দিন পর 30 জন লোক চলে গেল, তাহলে বাকি খাবার অবশিষ্ট লোকে কতদিন চলবে? তাহলে এই ধরনের প্রশ্নে মনে রাখবো যে টোটাল লোক সংখ্যা 120 জন, আর তার সঙ্গে দিন সংখ্যা গুণ করলে যেটা পাওয়া যায় সেটা টোটাল ওয়ার্ক হয়। আর টোটাল ওয়ার্ক এখানে হচ্ছে কি? টোটাল খাবার। ঠিক আছে, এখানে টোটাল ওয়ার্কটা কি? খাবার খেতে হবে, সেটাই হচ্ছে কাজ। ওকে, তাহলে 120 × 20 দিনের কাজ টোটাল আমার
করতে হবে, বা 120 ইন্টু 20 এই খাবারটা আমার মজুদ আছে। মনে রাখবো, খাবার যেটা খাওয়া শেষ হয়ে যায় বা কাজ যেটা করা হয়ে যায় সে কাজ আর করার দরকার হয় না, বা খাবার যেটা শেষ হয়ে যায় সেটা আর খাওয়া যায় না। সেরকমই এই যে 5 দিন পর 30 জন লোক চলে গেল, তার মানে 5 দিনের খাবার অলরেডি খাওয়া হয়ে গেছে। তাহলে এখন এই 120 জন লোকের আর 20 দিনের খাবার নেই, এখন 20 মাইনাস 5 দিনের খাবার আছে, মানে 15 দিনের খাবার আছে, তাই তো? তাহলে এখন টোটাল কাজ হয়ে গেছে এটা 120 ইন্টু 20 মাইনাস 5। এবার এই কাজটাই বা এই খাবারটাই বাকি খাবারে অবশিষ্ট লোকের কতদিন চলবে। কতজন লোক চলে গেছে? 30 জন লোক চলে গেছে। তাহলে এখন 120 জন লোক আর নেই, এখন কতজন লোক আছে না 120 মাইনাস 30। তাহলে এটাই হচ্ছে আমার দিন সংখ্যা, টোটাল ওয়ার্ক বাই লোক সংখ্যা করলে আমি পেয়ে যাবো কি দিন সংখ্যা। হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। তাহলে 120 ইন্টু কত 15, আর এখানে হচ্ছে 90। তাহলে 6 15 90, 6 20 120। তাহলে 20 দিন চলবে অবশিষ্ট লোকের। তার মানে অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, একটি বাস এক নির্দিষ্ট দূরত্ব 60 কিমি পার ঘন্টা বেগে গেলে 1 ঘন্টা দেরিতে পৌঁছায়, আর 80 কিমি পার ঘন্টা বেগে গেলে 30 মিনিট আগে পৌঁছায়, তার দূরত্ব কত? যখন এই ধরনের প্রশ্ন দেবে, যেখানে আমার বলে দেবে যে কিছু স্পিডে গেলে কিছু আগে যায়, কিছু স্পিডে গেলে কিছু পরে যায়, তখন সেখানে ডাইরেক্ট ডিস্টেন্স নির্ণয় করার ফর্মুলা হচ্ছে স্পিড 1 ইন্টু স্পিড 2, আর স্পিড 1 আর স্পিড 2-র মধ্যে ডিফারেন্স বাই ইন্টু টাইম ডিফারেন্স। তাহলে বলো তো স্পিড 1 কত বলা হয়েছে? প্রথমে 60 কিমি বেগে যাচ্ছে, তারপরে বলা হয়েছে 80 কিমি বেগে যাচ্ছে। এটার মধ্যে ডিফারেন্স কত? 60 আর 20, 80-র মধ্যে ডিফারেন্স হচ্ছে 20। টাইম ডিফারেন্স কী করে নির্ণয় করব? যখন দেখতে পাচ্ছি এখানে দেরিতে আছে, একটা লেট আছে আর একটা হচ্ছে কি আগে পৌঁছে, মানে আর্লি আছে। তাহলে লেট আর আর্লি যখন থাকবে তখন কী করবো? যোগ করে দেবো। যখন লেট থাকবে তখন বিয়োগ করব, আর যখন আর্লি থাকবে তখনও বিয়োগ করব। এটা মাথায় রাখবে, এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? যদি লেট আর আর্লি থাকে তাহলে টাইম ডিফারেন্স কী করবো না যোগ করব। এখানে 1 ঘন্টা আছে, এখানে 30 মিনিট আছে, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট প্লাস 30 মিনিট 90 মিনিট। মিনিটকে ঘন্টায় করতে গেলে 22/60, যেহেতু এখানে পুরো ব্যাপারটা এই ঘন্টায়, কিলোমিটার পার ঘন্টা, এখানে 80 কিমি পার ঘন্টাতে আমি ঘন্টা ট্রান্সফার করতে হবে, তাহলে 60 দিয়ে ভাগ করে নিলাম। ওকে, বা তুমি এটাকে এরমভাবেও করতে পারতে যে 1 ঘন্টা এখানে 30 মিনিট মানে আধ ঘন্টা বা হাফ অ্যান আওয়ার, তাহলে 1 + হাফ মানে 3/2, এটাও করতে পার 3/2 ঘন্টা, ঠিক আছে? তাহলে দেখো এখানে 3/2 হচ্ছে, 90 আর 60 মানে 3/2 হচ্ছে। এবার কাটাকুটি করে ফেলো, এখানে দেখতে পাচ্ছি 20, 2 40, 2 80, তাহলে আলটিমেট 3 × 2 = 6, 360। অপশান ঠিক করে নাও, এটা 360 করে নাও সিটাকে। ওকে, 360 কিলোমিটার, অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে এ একটি কাজ বি এর থেকে দুগুণ দ্রুত করতে পারে, তারা একসাথে কাজটি 12 দিনে শেষ করে, তাহলে এ একা কাজটি কত দিনে করবে? আচ্ছা, এই যে এ একটি কাজ বি এর থেকে দুগুণ দ্রুত করতে পারে, এর মানে হচ্ছে এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও বলা হয়েছে। তাহলে বি এর থেকে দুগুণ দ্রুত মানে হচ্ছে বি যদি 1 এফিসিয়েন্সি নিয়ে কাজ করে, তাহলে এ 2 এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে। তাহলে এদের মধ্যে এফিসিয়েন্সি রেশিও কত হয়ে গেল? এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও কত হয়ে গেল না 2:1। ইজ ইট ক্লিয়ার? বলো একদম ঠিক। এবার দেখো বলেছে তারা একসাথে কাজটি 12 দিনে শেষ করতে পারে, তাহলে এখানে এদের মিলিত এফিসিয়েন্সি কত না এ যদি 2 এফিসিয়েন্সি নিয়ে কাজ করে, একসঙ্গে কাজ করলে এ আর বি টোটাল 3 এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে। আর আমি জানি যে এফিসিয়েন্সি ইনটু টাইম ইজ ইকাল টু টোটাল ওয়ার্ক, এটা মাথায় রাখতে হবে, ইজ ইকাল টু টোটাল ওয়ার্ক। ওকে, তাহলে 3 এফিসিয়েন্সি নিয়ে 12 দিনে টোটাল কত কাজ হবে না 3 × 12 করলে 36 ইউনিট টোটাল ওয়ার্ক হয়ে গেল। ওকে, এবার বলেছে এ একা কাজটি কত দিনে করবে, তাহলে এর এফিসিয়েন্সি কত না 2, তাহলে 2 এফিসিয়েন্সি নিয়ে 36 ইউনিট কাজ কতদিনের সময় লাগবে না সবসময় কি জানি না এফিসিয়েন্সি ইন্টু টাইম ইজ ইকাল টু টোটাল ওয়ার্ক। টাইম ইজ ইকাল টু কী হবে না টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে বলো টোটাল ওয়ার্ক হচ্ছে 36, এর এফিসিয়েন্সি কত 2, তাহলে এর টাইম লাগছে কত না 36/2, দ্যাট ইজ 18। তাহলে এটা হচ্ছে এর টাইম বেরিয়ে গেল, ঠিক আছে? এটাকে এটি দিয়ে আমি লিখছি, ভালো করে দেখে নাও, বুঝতে পারবে এখানটা। এটি এর মানে হচ্ছে এর টাইম কত লাগছে, টোটাল ওয়ার্ক বাই এর এফিসিয়েন্সি 36/2, 18 ডেজ টাইম লাগবে পুরো কাজটা করতে। অপশান এ। নেক্সট প্রশ্ন বলছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 থাকে। খুব ভালো কথা, যদি সংখ্যাটির বর্গকে 7 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? তাহলে বলেছে একটি সংখ্যা সাপোজ n, একে 7 দ্বারা ভাগ করা হলো, তাহলে বলা হয়েছে যে ভাগশেষ 3 থাকছে।
তাহলে এই সংখ্যাটা বর্গকে মানে এন স্কোয়ারকে যদি 7 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে যখন এ ধরনের প্রশ্ন দেবে আমায় মনে রাখতে হবে যে পারফরমেন্স আমাকে ভাজ্যে করতে বলেছে, ভাজ্যকে এখানে এন, তাই তো, যে পারফরমেন্স আমাকে ভাজ্যে করতে বলেছে, ভাজ্যকে কী করতে বলা হয়েছে, বর্গ করতে বলা হয়েছে, সেম পারফরমেন্স আমি করব কোথায় না রিমাইন্ডারে বা ভাগশেষে। তাহলে আমি ভাগশেষটাকে কী করে দেবো, স্কোয়ার করে দেবো। তাহলে 3 স্কোয়ার করলে কত হয় 9, তাহলে 9কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে, তাহলে 7 একে 7, আনসার কত হবে 2। অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। তার মনে থাকবে যে পারফরমেন্স বা যে কাজ আমাকে ভাজ্যে করতে বলবে, ভাজ্যটা কি এখানে এন ছিল, তাকে এন স্কোয়ার করতে মানে বর্গ করতে বলা হয়েছিল, সেই কাজটা আমি কী করব, ভাজ্যে না করে আমি ভাগশেষে করব। তাহলে প্রথমে ভাগশেষ পেয়েছিলাম 3, পরে ভাগশেষকে আমি স্কোয়ার করে দেবো 9, 9কে আমি 7 দিয়ে ভাগ করব। দেখো এই প্রশ্নে কী বলা হয়েছে না, একটি পাত্রে দুধ জলের অনুপাত 3:1, কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালে নতুন মিশ্রণের দুধ জলের অনুপাত হবে 1:1। এবার এই প্রশ্নটা দুরকম ফরম্যাটে থাকে। একবার বলে যে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে জল ঢাললে মিশ্রণের দুধ ও জলের পরিমাণ সমান হবে। তাহলে দুধ জলের পরিমাণ সমান হওয়া মানে কি, তাহলে রেশিও হবে 1:1। কখনও ডাইরেক্ট বলা থাকে যে এই কাজটা করার পরে দুধ জলের অনুপাত হবে 1:1। ওকে, এটা ডাইরেক্ট বলা থাকতে পারে বা বলতে পারি যে মিশ্রণে দুধ জলের পরিমাণ সমান হবে। ওকে, দুটো ক্ষেত্রে আমি বলতে পারি যে এদের রেশিও কী হবে 1:1। এবার দেখো এই প্রশ্নের ডাইরেক্ট এক লাইনে আনসার আছে। ওকে, এক লাইনে এই প্রশ্নটার সমাধান করা যায়, কিন্তু সেই নিয়মটা তোমার পরীক্ষার সময় মনে নাও পড়তে পারে, ঠিক আছে। তো দেখিয়ে দিই তোমাদের ডাইরেক্ট কি, জাস্ট আমি এই রেশিওটার দিকে খেয়াল করব। রেশিওটা কী আছে এখানে, মিল্ক আর ওয়াটারের অনুপাত বলা ছিল কি না 3:1, 3:1। এবার কিছু পরিমাণ মিশ্রণ তোলা হয়েছে, সমান পরিমাণ জল ঢালা হয়েছে। তাহলে কত পরিমাণ মিশ্রণ তোলা হয়েছে বা কত পরিমাণ জল ঢালা হয়েছে দুটোই তো ইকুয়াল। তাহলে কত অংশ মিশ্রণ তোলা হয়েছে সেটা ডাইরেক্ট আনসার হচ্ছে হাফ ইন্টু, সবসময় হাফ ইন্টু লিখবো, হাফ ইন্টু এই 3 আর 1-এর মধ্যে ডিফারেন্স কত, প্রথম মিশ্রণে মিল্ক আর ওয়াটারের যে পরিমাণ ছিল সেই রেশিও দুটো টার্মের মধ্যে ডিফারেন্স কত 2, তাহলে হাফ ইন্টু 2 বাই এই মিশ্রণে মিল্কের যা কোয়ান্টিটি বলা হয়েছে সেটা নিচে বসে যাবে। এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 1/3 অংশ মিশ্রণ তোলা হয়েছিল, 1/3 অংশ মিশ্রণ তোলা হয়েছিল বা 1/3 জল ঢালা হয়েছিল। দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার এই যে গল্পটা বললাম, এই গল্পটা যদি না মনে থাকে পরীক্ষার সময় তাহলে কিন্তু খুব ঝামেলা, ঠিক আছে। এই ধরনের শর্টকাট অনেক জায়গায় ঘোরাফেরা করছে, তুমি ইউটিউবে দেখতে পারবে, অনেক রকম বইয়ে দেখতে পাবে, আমি নামগুলো বলছি না বইয়ের, সেটা মনে হয় যে দেখতে পাবে। কিন্তু এর বেসিক কী, বেসিকটা জানা খুব দরকার, বেসিকটা ভালো করে জেনে রাখো, খুব ভালো করে বুঝবে। এবার দেখো এই হচ্ছে আমার একটা পাত্র, এই পাত্রে আমার কিছুটা মিশ্রণ আছে, ঠিক আছে। এখান থেকে কিছুটা তুলে নেওয়া হলো, ঠিক আছে, এই মিশ্রণটা তুলে নেওয়া হলো। মনে রাখবে যখন মিশ্রণের পাত্রকে মিশ্রণ তুলে নেওয়া হয় তারপরে যে মিশ্রণ পড়ে থাকে, আগে মিশ্রণে মিল্ক আর ওয়াটারের যা রেশিও ছিল, মিল্ক ইস টু ওয়াটারের যা রেশিও ছিল, এটা হচ্ছে কত 1:3:1 ছিল। তুলে নেওয়ার পরেও এই মিশ্রণটার মিল্ক আর ওয়াটারের রেশিও সেম থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না, এটা মাথায় রাখবে। যে মিশ্রণ থেকে মিশ্রণ তুলে নেওয়ার পরে মিশ্রণের মধ্যে যে দুটো কোয়ান্টিটি দিয়ে যে দুটো জিনিস নিয়ে মিশ্রণ তৈরি করা হয়েছে, যে দুটো পার্টিকেল নিয়ে মিশ্রণ তৈরি করা হয়েছে, সেই দুটো পার্টিকেলের রেশিও কখনো চেঞ্জ হয় না। মিশ্রণ থেকে মিশ্রণ তুলে নিলে পার্টিকেলের রেশিও কখনো চেঞ্জ হয় না। যে পরিমাণ তোলা হয়েছে তার মধ্যেও মিল্ক আর ওয়াটারের যা রেশিও থাকবে, আর যে পরিমাণ রয়ে গেছে তার মধ্যেও মিল্ক আর ওয়াটারের রেশিও সেম থাকবে। এটা হচ্ছে সর্বদা কনস্ট্যান্ট, এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে কিছু পরিমাণ মিশ্রণ তোলা হয়েছে, তুলে নেওয়ার পরে যেটা পড়ে আছে তার মধ্যে মিল্ক আর ওয়াটারের রেশিও কত 1:1। ওকে, এবার কী করা হলো, তাই জল মেশানো হলো। যত পরিমাণ মিশ্রণ তুলে নেওয়া হয়েছে তত পরিমাণেই জল ঢালা হলো, এটা হচ্ছে ওয়াটার আমি ঢালছি, অ্যাড করছি। এর ফলে মিল্ক আর ওয়াটারের রেশিও কী হয়ে গেল 1:1। কিন্তু আমি এই পজিশানে এসে, মানে যেখানে আমার মিশ্রণ তুলে নেওয়ার পরে যে মিশ্রণটা পড়ে আছে তার মধ্যে মিল্ক আর ওয়াটারের রেশিও 3:1, কিন্তু এখন ওয়াটার অ্যাড করেছি, মিল্ক তো আমি অ্যাড করিনি, তাহলে ওয়াটার অ্যাড করেছি আমি, মিল্ক তো আমি অ্যাড করিনি, তাহলে মিল্ক যেহেতু অ্যাড করিনি তাহলে মিল্কের যেটা আগে পরিমাণ ছিল সেই পরিমাণটা তো চেঞ্জ হওয়ার কথা নয়। তাহলে আগে যদি 3 ইউনিট মিল্ক থাকতো এখনও 3 ইউনিট মিল্ক থাকার কথা,
তাহলে 3 ইউনিট যদি মিল্ক আমি করতে চাই তাহলে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে রেশিও দুটো টার্মকে, তাহলে কী হয়ে যাবে 3:3 হয়ে যাবে। 1:1 মানেও যায়, 3:3 মানেও তাই। তাহলে মিল্ককে আমি কী করলাম, সেম করে দিলাম। এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল ফান্ডা, এটা আমায় করতে হয়। তাহলে মিল্ক যখন সেম হয়ে গেল তাহলে ওয়াটার কী হয়ে গেল, 1 ইউনিট থেকে 3 ইউনিট হয়ে গেল। তাহলে কতটা ওয়াটার অ্যাড হয়েছে, 2 ইউনিট ওয়াটার অ্যাড হয়েছে। কতর মধ্যে অ্যাড হয়েছে না 3 + 3 6-এর মধ্যে অ্যাড হয়েছে, ঠিক আছে। তাহলে 2/6 মানে 1/3। তাহলে যে পরিমাণ ওয়াটার অ্যাড করেছি তত পরিমাণে তো মিশ্রণ তুলেছিলাম, তার মানে 1/3 অংশ হয়ে গেল আমার কারেক্ট আনসার। এটা মাথায় রাখবো। কী করে মাথায় রাখবো, ঠিক এই ফরম্যাটে মাথায় রাখবো। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কনসেপ্ট। এই কনসেপ্ট যে একবার মাথায় নেবে তার জীবনেও এই কনসেপ্ট ভুল হবে না, ওকে। আর আগের যে গল্পটা বললাম সেটাও যদি মনে রাখতে পারো তাহলে বেটার, কোনো ব্যাপার না। কিন্তু এই কনসেপ্টটা মাথায় রাখবে, এতেও কিন্তু সেকেন্ড আনসার হবে, ওতেও সেকেন্ড আনসার হবে, এতেও সেকেন্ড আনসার হবে। কিন্তু কনসেপ্ট মাথায় রাখতে হবে যে আমি আলটিমেট দেখলাম যে পরিমাণ ওয়াটার আমি অ্যাড করেছি সেম পরিমাণ মিশ্রণ তুলেছি। কত অংশ ওয়াটার আমি অ্যাড করলাম না 1/3 অংশ অ্যাড করলাম, তাহলে 1/3 অংশে আমি মিশ্রণ তুলেছিলাম, ওকে। নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। দেখো এই প্রশ্নে কী বলা হয়েছে না, P/Q বলা হয়েছে 2:3, Q/R বলা হয়েছে 4:5, R/7, S বলা হয়েছে 6:7। তাহলে P/S নির্ণয় করতে হবে। তার মানে বাকি Q আর R নিয়ে আমাদের কোনো কী নেই, কোনো গল্প নেই। তাহলে এই প্রশ্নটা ডাইরেক্ট এক লাইনে করা যায়, জাস্ট এরকম লিখে ফেলো P/Q/R আর S, ওকে। তাহলে দেখো P আর Q এর রেশিও কত দাদা, 2:3। Q/R এর রেশিও কত দাদা, 4:5। আচ্ছা, R/S কত, 6:7, ওকে। এবার কী করবো, দেখো কোনাকুনি গুণ করবে। যখন P আর S এর ভ্যালু জানতে চাইবে কী করবে, কোনাকুনি গুণ। কীরকম, 2, 4, 6 ডায়াগোনাল করলে কত হয়, 2, 4, 8, 6, 48। তাহলে P এর ভ্যালু কত হয়ে গেল, 48। এখানেও ডায়াগোনালি গুণ, 3, 5, 15, 15 সাথে কত, 105। এসের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে 48:105, 3 দিয়ে কাটাকুটি করছে, 3 × 48, আর এখানে হচ্ছে 3, 35, 105, 16:35 কোথায় আছে, অপশানে, কারেক্ট আনসার। তাহলে যখনই ধরনের প্রশ্ন আসবে আমি কী করবো, কোনাকুনি ডায়াগোনালি গুণ, দ্যাটস ইট। তোমার আশপাশে কিছু লেখার কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের আগেও শিখিয়েছিলাম যে এই ধরনের প্রশ্ন যদি P/Q/R/S করতে আমি কী করতাম, যে ঘরগুলো ফাঁকা আছে সেই ঘরগুলোতে পার্শ্ববর্তী ঘরের যারা বসে তাদের ভ্যালু বসিয়ে দিতাম। যেমন এখানে দেখো 2-এর তলায় ফাঁকা আছে, তাহলে 2-এর তলায় 2-এর পাশে কে বসে আছে, 4, তাহলে এখানে 4 বসিয়ে দাও। এখানে দেখো 6-এর পাশে কে বসে আছে, 6, এখানেও 6, পার্শ্ববর্তী যে নিয়ারেস্ট ভ্যালু সেই ভ্যালুগুলোকে ফাঁকা স্থানে বসিয়ে দাও। সিমিলারলি এখানে দেখো 3, এখানেও 3, এখানে 5, তাহলে এখানেও 5, তাহলে আমি এখানেও এরম গুণ করতাম, এখানে এরম গুণ করতাম। একই গল্প, এটাও করতে পারো, এটাও করতে পারো, কিন্তু এটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট, সবথেকে কম সময়। যখন P আর S এর গল্প জানতে চাইবে তখন আমি শুধু ডায়াগোনালি গুণ করে দেবো, ব্যাস, গল্প শেষ। দুটো সংখ্যার লসাগু তাদের গসাগুয়ের 12 গুণ, ওকে। তাহলে আমি বুঝতে পারলাম এখান থেকে যে LCM হয়ে গেল 12 × HCF। হ্যাঁ কি না বলো, একদম ঠিক বলেছে। LCM ও HCF এর যোগফল 403। তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি যে দাদা LCM/HCF = 12/1। তাহলে LCM আর HCF এর রেশিও পেয়ে গেলাম 12:1। তাহলে যোগফল কত, 13। তাহলে 13-র ভ্যালুই বলা আছে কত দাদা, 403। কত গুণ দাদা, 13 × 3 = 39, 13 × 1 = 31 গুণ আছে, ওকে। যদি একটি সংখ্যা 93 হলে অন্য সংখ্যাটি কত, তাহলে একটি সংখ্যা 93 হলে অন্য সংখ্যাটা কত হবে। তাহলে আমি দেখতেই পাচ্ছি এখানে LCM আর HCF এর ভ্যালু তো আমি পেয়ে গেলাম কত। যদি এখানে 12-র ভ্যালু কত বলবো, 31 গুণ, তাহলে 12 × 31, 1-এর ভ্যালু কী বলবো, 1 × 31। তাহলে আমরা জানি দুটো সংখ্যার ক্ষেত্রে LCM × HCF = সংখ্যা দুটোর প্রোডাক্ট। তার মানে 12 × 31 × 1 × 31 মানে আবার 31 = 93 আর একটা সংখ্যা, সেকেন্ড নাম্বার, তাই তো, হ্যাঁ কি না বলবো, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখো 93, 31, 3 × 93, 3, 4, 12, তাহলে আলটিমেট সেকেন্ড নাম্বারটি কত হলো, সেকেন্ড নাম্বারটি আমার হয়ে গেল 4 × 31 মানে 4 × 1 = 4, 4 × 3 = 12, 124 কোথায় আছে, অপশানে। অপশান হয়ে যাবে কারেক্ট আনসার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন চলে যাই। বলছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 4:2:1। খুব ভালো কথা। তাহলে 4:2:1 বলা হয়েছে আমার কার ভ্যালু, লেন্থ, ব্রেথ আর হাইট। এবার বলা হচ্ছে যদি ঘরের আয়তন 512 হয়, তোমরা সাধারণত কী করো, 4 × 2 = 8, 8 × 1 = 8। তার মানে আমরা জানি যে লেন্থের সঙ্গে ব্রেথের সঙ্গে হাইট গুণ করলে তবেই তো ভলিউম পাওয়া যায়। তাহলে তুমি বলে দাদা ভলিউমের ভ্যালু কত হলো, 8। তাহলে 8-এর ভ্যালু 512 না,
এখানে কিন্তু দাদা যে এখানে এল বি এইচ এই তিনটের মধ্যেই একটা কমন গল্প লুকিয়ে আছে। যদি এদের রেশিও 4:2:1 হয় তাহলে লেন্থের ভ্যালু আমি বলবো সাপোজ 4K, ব্রেথের ভ্যালু আমি বলবো কি দাদা 2K, আর হাইটের ভ্যালু বলবো কি দাদা শুধু K। তাহলে 4 × 2K × K এর মানে হচ্ছে 8K কিউব। 8K কিউবের ভ্যালু হচ্ছে দাদা 512, এটা মাথায় রাখতে হবে। তাহলে যখনই আমি 8-এর ভ্যালু 512 বলছি এর মধ্যে কিন্তু একটা ঘনমূলযুক্ত সংখ্যা লুকিয়ে আছে, মানে K কিউব লুকিয়ে আছে। তাহলে সেখান থেকে যখনই আমি K এর ভ্যালু নির্ণয় করতে যাব তখন আমায় বলতে হবে এটা কিউব রুট অফ 512/8, এটা মাথায় রাখতে হবে। এবার 512 নিজেই হচ্ছে কত, 500টাকে আমি লিখতে পারি 8-এর কিউব, আর 8কে আমি লিখতে পারি 2-এর কিউব। তাহলে যখন এতে কিউব রুট করছি 8-এর কিউবের কিউব রুট করলে হবে 8, আর 2-এর কিউবে কিউব রুট করলে হবে 2, তাহলে কাটাকুটি হয়ে গেল 4। তাহলে K এর ভ্যালু কত হয়ে গেল, 4 ডাইরেক্ট পেয়ে গেলাম। তাহলে K এর ভ্যালু যখন 4 পেলাম তাহলে ঘরের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 4K, মানে 4 × 4, তার মানে 16 মিটার। অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? একদম ঠিক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? নো প্রবলেম অ্যাট অল। একজন দোকানদার একটি ঘড়ি 10% লাভে বিক্রি করে। যদি সে এটি 5% কমে কিনত এবং 6 টাকা বেশি মূল্যে বিক্রি করত তবে তার 20% লাভ হতো। ঘড়িটির আসল ক্রয় মূল্য। অসাধারণ একটি প্রশ্ন, ঠিক আছে, অসাধারণ একটি প্রশ্ন। এবং এই প্রশ্নের সঠিক ব্যাখ্যা তোমাদের দেখাবো, একদম কোনো রকম কোনো ভাবনা চিন্তা কিচ্ছু নয়, ডাইরেক্ট বলবো আমি যে একজন দোকানদার একটি ঘড়ি 10% লাভে বিক্রি করে। এখান থেকে আমি কি বুঝতে পারছি, ডাইরেক্ট আমি যখনই 10% লাভ আছে সেখান থেকে আমি সিপি আর এসপি রেশিও পেয়ে যাবো। এবার সিপি যদি আমার 100 হয়, এসপি হচ্ছে আমার 110। ইজ ইট? বলবো একদম ঠিক। বলছে যদি সে এটি 5% কমে কিনতো তাহলে 5% কমে কিনতো মানে CP2 কত হতো, CP2 মানে নিউ সিপি কত হতো না, 100-র ওপর 5% মানে হচ্ছে দাদা 100-র ওপর 5% মানে 5 কম, তাই তো? তাহলে 100 থেকে 5 কম মানে যদি 95-এ কিনতো এবং 6 টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে তার 20% লাভ হতো। এই যে 6 টাকা বেশি মূল্য এটাকে ভাববে না, দেখবে কি তুমি 20% লাভ হতো। তাহলে 95 আমি সিপি পেয়ে গেছি, তাহলে এর ওপর 20% লাভ, মানে যদি 100 20% 95-এর ওপর করি তাহলে নতুন এসপি পেয়ে যাবো। তাহলে 95-এর 120%, তুমি এটাকে 120% না ভেবে এরকমভাবে ভাবতে পারো যে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কত, 1-এর 5। তাহলে 5-এর জিনিস 6-এ বিক্রি করা হচ্ছে, তাহলে 95 জিনিস কতই বিক্রি করা হবে না, 6-এর 5 গুণের ডাইরেক্ট। তাহলে 5 19, আর 6 19 কত হবে, তাহলে 6 9 54, 5 6 6 5 11 114, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে 114 টাকায় সে বিক্রি করছে, তাহলে আগে 110 টাকায় বিক্রি করছে, এখন 114 টাকা বিক্রি করছে। তাহলে ডিফারেন্স কত, 6 ইউনিট, তাহলে 4 ইউনিট, ভেরি সরি। তাহলে এই 4 ইউনিটের ভ্যালু কত বলা হয়েছে, 4 ইউনিটের ভ্যালু বলা হয়েছে তাহলে 6 টাকা। 6 টাকা যদি বেশি দামে বেশি বিক্রি করতো, 6 রুপিস। ওকে, নির্ণয় করতে হবে কি ঘড়িটির আসল ক্রয় মূল্য। আসল ক্রয় মূল্য কত ছিল, 100। তাহলে 100 ইউনিটের ভ্যালু নির্ণয় করতে হবে। 4 থেকে 100 কত হয়েছে, 25 গুণ হয়েছে। তাহলে 6কে 25 গুণ করলে কত হবে, 25 6 কত হবে, 150। তাহলে 150 টাকা হচ্ছে ঘড়িটির অরিজিনাল মূল্য। বোঝা গেছে? বলে দেখ কোনো অসুবিধা নেই, খুব সুন্দর বুঝতে পেরেছি। চলো চলে যাই তাহলে পরের প্রশ্ন। একটি সংখ্যা এবং তার অনন্যকের সমষ্টি 17/4, সংখ্যাটি কত? তাহলে আমরা জানি যে একটা সংখ্যা যদি এক্স হয় তার অনন্যক হবে কি 1/x, ওকে, ইজিক্যাল টু কত, 17/4। এবার দেখো সংখ্যাটি আমার নির্ণয় করতে হবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার দেখো এই 17, এখানে যোগ বিয়োগ কিছু করতে হবে না, 17/4 একে যদি তুমি একটুখানি ভেঙে লিখি তাহলে কী বলবো, 17/4কে আমি লিখতে পারি 4 পূর্ণ 1-এর 4, লিখতে পারি 4 4 16, 1 17 4, হ্যাঁ কি না? 4 পূর্ণ 1-এর 4কে আমি এরকম লিখতে পারি 4 প্লাস 1-এর 4 লিখতে পারি। আমরা আগেই শিখেছিলাম যে 4 প্লাস 1-এর 4, দেখো তো এখানে 4 এবং তার অনন্যক কি 1-এর 4, বলবো তো একদম ঠিক, তাই তো আছে। তাহলে একদম এই ফর্মেটে আমি সাজিয়ে ফেললাম। এখানে বোকার মতো এক্স আর 1/x যোগ করে সলিউশন করার কোনো মানে নেই। আমি যে 17/4কে ভাঙবো, ভাঙলে কী হবে, 4 পূর্ণ 1-এর 4, আর তাকে লিখতে পারি কি না 4 প্লাস 1-এর 4। তাহলে 4 যদি একটা সংখ্যা তার অনন্যক কি 1-এর 4 হবে, তাহলে অবভিয়াসলি সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 4। অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। পরপর 4টি জোড় সংখ্যার বর্গের গড় 29, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? আচ্ছা, এখানে যদি বর্গ কথাটা না থাকতো তাহলে ব্যাপারটা খুব ইজি হয়ে যেত। তাহলে আমি বলতাম যে পরপর 4টে জোড় সংখ্যার গড় বলা হয়েছে 29, তাহলে 4টে আছে মানে 1 2 3 4, তার মানে 2 আর 3-এর মাঝের সংখ্যাটা হবে 29। তার মানে ঠিক এখানে আমি দেখতে পাচ্ছি জোড় সংখ্যা বলা হয়েছে, তার মানে মধ্যখানে গ্যাপ 2 করে, তাহলে 2 আর 3-এর মাঝের সংখ্যা যদি 29 হয় তাহলে 2 নম্বর ভ্যালুটা কত হবে, 29 - 1 28, আর এখানে হচ্ছে 3 নম্বরটা কত হবে, তাহলে 29
প্লাস 1 30। এটা বুঝে গেছি আমি, এটা আমি করতে পারতাম খুব সহজেই। আর ক্ষুদ্রতম সংখ্যাটা কত হতো, তাহলে 2 নম্বর ভ্যালু যদি 28 হয়, তাহলে 1 নম্বর ভ্যালু কত হবে, 28 থেকে 2 বিয়োগ 26। 26 হতো কারেক্ট অ্যান্সার। 26 নেই, কিন্তু কারণ কি, এখানে বর্গ আছে। তাহলে বর্গের ক্ষেত্রে আমায় কীভাবে ভাবতে হবে, এখানে বাবা কোনো শর্টকাট নেই, এখানে তোমায় ভাবতে গেলে তোমায় করতে হবে। তাহলে সংখ্যাটা আমি ধরলাম যে 4টে জোড় সংখ্যা বলা হয়েছে, একটা হচ্ছে এক্স, আর একটা হচ্ছে x+2, আর একটা হচ্ছে x+4, আর একটা হচ্ছে x+6, তাই তো পরপর জোড় সংখ্যা। এদের বর্গ মানে এদের হোল স্কোয়ার করি, এদের প্রত্যেকের হোল স্কোয়ার করতে হবে। 4টে জোড় সংখ্যার বর্গের গড় বলা হয়েছে, তাহলে এদের বর্গের যোগফল কত হবে, এটা হচ্ছে বর্গের যোগফল। আর গড় করলে কী হবে, যোগফলকে নাম্বার অফ টার্ম দিয়ে ভাগ, কতগুলো সংখ্যা আছে 4টে, 4 দিয়ে ভাগ, তাহলে এটাই হচ্ছে পরপর 4টে জোড় সংখ্যার বর্গের গড়, যার ভ্যালু কত বলা হয়েছে 29। ওকে, এবার দেখো সহজে আমি এর বিশ্লেষণ করতে পারি। দেখো এখানে x² আছে, এটাকে প্রত্যেকটা দেখো এখানে a+b হোল স্কোয়ার, এখানে দেখো a+b হোল স্কোয়ার, তাহলে a+b হোল স্কোয়ার ফর্মুলা কি, a² + 2ab+b², তাহলে প্রত্যেকের ক্ষেত্রে a² মানে হচ্ছে x², তাহলে এরকম x² কটা আছে, এখানে একটা টোটাল 4টে, তাহলে 4x² লিখতে পারি ডাইরেক্ট। এখান থেকে x² নিয়ে নিয়েছি, তাহলে বাকি কী পড়ে আছে এখানে, 2a² 4 আর 2ab মানে হচ্ছে 4x। এখানে দেখো এখান থেকে আমি x² নিয়ে নিয়েছি, তাহলে পড়ে আছে কি 2ab আর 4² 16 আর 2ab মানে কত, 4 দুগুণে 8x। এখানে কত পড়ে আছে, 6² 36 আর এখানে পড়ে আছে আমার 2 × 6 12x। হ্যাঁ কি না বলো, একদম ঠিক, ঠিক আছে। তাহলে একেবারে 4 দিয়ে ভাগ করে দাও, = 29। তাহলে আলটিমেট দেখো 4x² 4 দিয়ে ভাগ করলে পড়ে থাকবে x², এখানে 4কে 4 দিয়ে ভাগ করলে 1, এখানে 4, এখানে 1, এখানে 4 আর এখানে হচ্ছে 9, তাহলে 9 আর 4 13 রাখে 14, x² + 14, আর এখানে 4x দিয়ে ভাগ করলে শুধু হচ্ছে x, এখানে 2x আর এখানে হচ্ছে 3x, তাহলে 3 আর 2 5 রাখে 6, 6x = 29। ওকে, এবার তোমরা করতে পারো, তোমরা কী করবে সাধারণত, x² + 6x = 29 - 14 এরকম করবে, ওরকম করার দরকার নেই, এটাকে এরকমভাবে ভাবো। দেখো 6x এখানে আছে, তাহলে আমি যদি এটাকে a+b হোল স্কোয়ার লিখি, তাহলে x² + 2 × x × 3 + 3² 9 লিখতে পারি, প্লাস 9 যখন নিয়ে নিয়েছে কত পড়ে আছে এখানে, 5 পড়ে আছে, = 29। তাহলে আলটিমেট এখান থেকে বলতে পারি যে x + 3 হোল স্কোয়ার হচ্ছে 29 - 5 দ্যাট ইজ 24। ওকে, এবার দেখো এই প্রশ্নটা অ্যাকচুয়ালি তোমার এখানে চেয়েছে, এখানে অ্যাপ্রক্স আনসার আসবে। আমি x + 3 হোল স্কোয়ার 24 দেখতে পাচ্ছি, তাহলে আমি যদি 24-এর জায়গায় এটা যদি 25 হতো, এটা যদি 25 হতো, তাহলে আমি বলতে পারতাম যে 25-এর বর্গমূল করলে তো 5, তাহলে আমি তখন বলতে পারতাম যে x + 3 এর ভ্যালু কত হবে দাদা, 5, তার মানে x এর ভ্যালু কত হবে দাদা, 2। ওকে, তাহলে x এর ভ্যালু 2 হয়, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যাটা হতো কি x এখানে ক্ষুদ্রতম সংখ্যা, এদের মধ্যে সবার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কে x, তাহলে x এর ভ্যালু 2 অপেক্ষা একটু কম হবে, এখানে 2 অপেক্ষা কম কিছুই নেই, ডাইরেক্ট 2 হবে কারেক্ট আনসার। ওকে, এখানে অ্যাপ্রক্স আনসার চেয়েছে, একদম 2-এর কাছাকাছি আনসার হবে, অপশান এ হবে কারেক্ট আনসার, এখানে কোনো প্রবলেম নেই। আমাকে অ্যাপ্রক্স আনসার জানতে চেয়েছে, আমি অ্যাপ্রক্সই আনসার দাগ দেবো। ওকে, নেক্সট প্রশ্ন বলছে, একটি ক্লাসে 40 জন ছাত্রের গড় ওজন 30 কেজি, খুব ভালো কথা। যদি শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয় তবে গড় ওজন 1 কেজি বৃদ্ধি পাবে, শিক্ষক ওজন কত, ডাইরেক্ট আনসার। তোমাদের অনেকবার বলেছি ধরনের প্রশ্ন কীভাবে করতে হয়। আমি দেখতে পাচ্ছি 40 জনের গড় কত ছিল, 30 কেজি, তো 30 লিখবো, প্লাস গড় কত বেড়েছে, 1 কেজি করে বেড়েছে। কতজনের বেড়েছে না, 40 জন আগে ছিল, একজন শিক্ষক অ্যাড হয়েছে 41 জনকার, তাহলে 41 জনকার 1 করে বাড়লে কত হয়, 41ই হয়, তাহলে এটাই হচ্ছে শিক্ষকের ওজন। তাহলে কত হলো, 30 + 41 করলে কত হয়, 71, দ্যাটস ইট, ডাইরেক্ট বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কী বলেছিলাম আমি, যে আসবে যদি গড় বেড়ে যায় সে বেশি নিয়ে এসছে, কত বেশি নিয়ে এসছে না, 30 কেজি ছিল, 30 তো নিয়ে এসছেই, প্লাস যতটা বেশি নিয়ে এসছে সেটা সবার মধ্যে ভাগ করে দেওয়া, প্রত্যেকে 1 বেশি পেয়েছে, তাহলে প্রত্যেকে 1 বেশি পেয়েছে, মানে টোটাল এখন 41 জন হয়েছে, তাহলে 41 জন 41 বেশি পেয়েছে, সেই 41 কে বেশি নিয়ে এসছে, শিক্ষক, তাহলে শিক্ষকের কাছে 30 তো ছিলই, প্লাস 41 বেশি নিয়ে এসছে, তাহলে 30 + 41 71 হবে আমার শিক্ষকের ওজন। অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সেকেন্ড অ্যান্সার হবে এই ধরনের প্রশ্ন, কোনো রকম কোনো টাইম নষ্ট নয়। নেক্সট প্রশ্ন, 2000 টাকার ওপর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 20 টাকা হলে বার্ষিক সুদের হার কত। তাহলে আমরা জানি যে যখনই 2 বছরের ক্ষেত্রে গল্প বলা থাকবে এবং সেখানে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য বলা থাকবে, তাহলে বার্ষিক সুদের হার আমায় নির্ণয় করতে হবে। আমি জানি যে এখানে ডাইরেক্ট আনসার হয় CI - SI = ফর 2 ইয়ার্স, ফর 2 ইয়ার্স = P × R/100
এর হোল স্কোয়ার, এটা আমরা জানি। এখানে বলা হয়েছে পার্থক্য বলা হয়েছে 20, পি আমায় বার্ষিক সুদের হার নির্ণয় করতে হবে, পি বলা হয়েছে কত দাদা 2000, আর r/100 হোল স্কোয়ার আমাকে লিখে ফেলো এখানে। তাহলে আর এর ভ্যালু আমার নির্ণয় করতে হবে, দেখুন কাটাকুটি হচ্ছে, কত হচ্ছে দাদা 2কে দিয়ে এখানে হচ্ছে 100। ওকে, তাহলে r/100 হোল স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 1/100। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে r/100 ইজিক্যাল টু হচ্ছে 1/10। তাহলে আলটিমেট আর এর ভ্যালু কত দাদা 10। অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে রেট অফ ইন্টারেস্ট কত 10%। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের টোটাল 20টা প্রশ্নের সমাধান আজকের সেটের। তাহলে আশা করব আজকের সেটে তোমাদের খুব ভালো লেগেছে এবং প্রত্যেকটা ইউনিক ধরনের প্রশ্ন ছিল, খুবই অসাধারণ প্রশ্ন সবকটা। এবং এই ধরনের প্রশ্ন তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো প্রতিদিন, তোমাদের পরীক্ষায় কেউ আটকাতে পারবে না। তোমরা পরীক্ষায় 25টার মধ্যে 25টা বা 30টার মধ্যে 30টা বা 20টার মধ্যে 20টা, যতগুলি প্রশ্ন থাকবে না একদম সঠিক সমাধান করে আসবে, এটা আমার গ্যারেন্টি। পরীক্ষার লাস্ট দিন অবধি তোমাদের এই সিরিজ চলবে। পাশে থাকো, অনেক বেশি করে শেয়ার করো এই ধরনের ক্লাসগুলো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো।